একটু ছবিটা দেখেন। এই যে ছবিটা দেখাচ্ছি, ছবিটা একটু মন দিয়ে দেখেন। আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করব একটু কানের পাশে তাকান। কানের পাশে চুলগুলোর দিকে তাকান। বয়সটা বোঝা যাচ্ছে না? সাদা ছোপ ছোপ একটা আভা টের পাওয়া যাচ্ছে না? বেশ বয়স হয়ে গেছে লোকটার। এই বয়সে এবার তার চিৎকারটা দেখেন। বাচ্চাদের মতো কাঁদতেছে আর চিৎকার করতেছে, দৌড়াচ্ছে। কেন? কি করছে সে? সে একটা গোল করছে। তাও পেনাল্টি থেকে গোল করছে। এই লোকটা ইউরোপে শত শত গোল করে আসছে। ন্যাশনাল টিমের হয়েও বিরাট সংখ্যায় গোল করে আসছে। এই লোকটার হাতে একটা বিশ্বকাপ, একটা ফিনালোসিমা, একটা কোপা আমেরিকা আছে। ক্লাব পর্যায়ে ইউসিএল আছে, লিগ আছে, গন্ডা গন্ডা। তারপরে সামান্য একটা গোল করে, সামান্য একটা পেনাল্টি থেকে গোল করছে এবং পৃথিবীর সবচেয়ে অনুল্লেখযোগ্য দলগুলোর বোধহয় একটার হয়ে এই গোলটা করছে। তারপরেও সে তার জীবনের সবচেয়ে বড় উল্লাসটা করতেছে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ কি? কারণ এই গোলটা করছে সে রোজারিও সেন্ট্রাল দলের হয়ে। যে রোজারিও সেন্ট্রালের কারণে সে জীবন ফিরে পাইছে, যে রোজারিও সেন্ট্রালের কারণে সে বেঁচে ছিল, যে রোজারিও সেন্ট্রালে ফেরার জন্য সে জীবনটা বাজি ধরে আসতেছে 2014 সাল থেকে। এই রোজারিও সেন্ট্রালে সে আবার ফিরতে পারছে। ফিরে অত্যন্ত নাটকীয়ভাবে রোজারিও সেন্ট্রালের হয়ে সে গোলও করছে। বুঝতেই পারতেছেন কারে নিয়ে কথা বলতেছে, আমাদের দেবদূত, আমাদের আনহেল ডি মারিয়া। আমার অবশ্য আনহেল বলতে একদম ভাল লাগে না। যতই স্প্যানিশ উচ্চারণে আনহেল হোক, আমি অ্যাঞ্জেল বলতে পছন্দ করি। এই যে দেবদূত, অ্যাঞ্জেল মানে দেবদূত, এর কি করে না বলে পারি। আজকে একটু দেবদূতের গল্প আমরা তো এর আগেও কয়েকবার করছি আমার চ্যানেলে, আপনারাও শুনছেন। আজকে একটু এই যে ডিমারিয়ার সঙ্গে রোজারিও সেন্ট্রালের যে আবেগের গল্পটা, ওর তো জীবনে প্রতিটা অধ্যায় আবেগের। ওর মেয়ের অধ্যায়টা আবেগের, ওর আর্জেন্টিনা আবেগের, ওর জীবনে আবেগ নাই এমন কোনো ঘটনা নাই। এই ছেলেটারে আমি বলি সবচেয়ে পোয়েটিক ক্যারেক্টার ফুটবলে। সে পোয়েটিক লোকটার সবচেয়ে পোয়েটিক গল্প রোজারিও সেন্ট্রাল এবং ডিমারিয়া। সেই গল্পটা আজকে একটু বলতে চাই। আমি একটা দৃশ্যের কথা বলি আপনারে। 2014 সালের মারাকানা যে ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল, ফাইনালের আগের রাত লকার রুমের পাশেই মেডিকেল রুম। মেডিকেল রুমে ডিমারিয়ার ট্রিটমেন্ট চলতেছে। ডিমারিয়ার যথারীতি পায়ে ইনজুরি। ডিমারিয়ার ট্রিটমেন্ট করতেছেন ডক্টর, ওখানে নিজে উপস্থিত। দুজন মানুষ ডিমারিয়ার পাটা শুশ্রূষা করতেছে। একজন পায়ে আইসিং করতেছে আর একজন অন্য কোনো একটা লোশন বা ক্রিম বা কিছু একটা সে ওখানে মাখাচ্ছে। ঠিক এই অবস্থায় একজন সাপোর্ট স্টাফ এসে ওই মেডিকেল রুমের দরজায় নক করছে। ডি মারিয়া বলছে আসো। সে এসে বলছে যে স্যার, ইয়ে থেকে রিয়াল মাদ্রিদ থেকে একটা ফ্যাক্স আসছে, আপনি একটু দেখবেন। তো বলছে যে না, দেখার দরকার নেই, ফেলে দাও। ডাক্তার বলতেছে যে কেন অ্যাঞ্জেল, দেখবেন না? রিয়াল মাদ্রিদ থেকে আসছে। তো বলছে এটাতে কি লেখা আছে আমি জানি। ওখানে লেখা আছে আগামীকালকে আমি যেন ফাইনাল খেলতে না পারি। অ্যাকচুয়ালি ও যে ইনজুরিতে পড়ছে এই খবরটা তো রিয়াল মাদ্রিদের জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদ কি করছে, একটা খুবই স্বাভাবিক, রিয়াল মাদ্রিদের জায়গায় থাকলে আপনিও তাই করতেন। চিঠি দিতেন যে সে যেন ফাইনাল না খেলে, মানে তার মিলিয়ন ডলারের খেলোয়াড়কে যেন জীবনের ঝুঁকিতে না ফেলা হয়। সেই জিনিস ডিমারিয়া বুঝতে পারছে। ডিমারিয়াকে ওই সাপোর্ট স্টাফ এসে বলল যে তারপরে যদি একটু দেখতেন। সে হাত থেকে জোর করে কাগজটা নিয়ে টুকরো টুকরো করে ওই বিনের মধ্যে ফেলে দিছে। তখন ওই ডক্টর জিজ্ঞেস করছে যে কেন ফেলে দিলেন? তো বললো আমার কাছে রিয়াল মাদ্রিদের এই চিঠির চেয়ে বা মিলিয়ন ডলার লস, লাভের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কালকে মাঠে নামা। আমাকে কালকে মাঠে নামতে হবে। মাঠে নামতে হবে কারণ আমি কালকে বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ জিতে আমি ওই ট্রফিটা নিয়ে রোজারিওতে যাব। সেটা হয়নি শেষ পর্যন্ত। হয়নি, বরং যেটা হইছে ওই দিন ফাইনালে সে নামতে পারে নাই। সে প্রবলভাবে সাবেইয়ারে গিয়ে বলছে, চেষ্টা করছে মাঠে নামার, কিন্তু সে মাঠের পাশে বসে ছটফট করতে করতে দেখছে যে তার দল একটা মাত্র গোলে হেরে গেছে, বিশ্বকাপ হেরে গেছে। এই 2014 থেকে সেই স্বপ্ন নিয়ে এবং দুর্বিষহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছে যে সে একদিন বিশ্বকাপ ট্রফি নিয়ে রোজারিও সেন্ট্রাল ক্লাবে ফিরবে। কেন? আমরা কি কি সাফারিংস গেছি 2014 থেকে 2021, সেটা পরের দিকে বলবো। আগে একটু বলবো যে কেন রোজারিও সেন্ট্রালে তার ওই ট্রফি নিয়ে ফিরতে হবে কেন? বিশ্বকাপ ট্রফি নিয়ে রোজারিও সেন্ট্রালে কেন যাইতে হবে? দুনিয়ায় যাওয়ার জায়গার অভাব পড়ছে, কেন রোজারিও সেন্ট্রালে যেতে হবে? কারণ এই রোজারিও শহরের এই যে রোজারিও সেন্ট্রাল ক্লাবটা, এই শহর থেকে কিলোমিটার নয় দূরে এই আমাদের ডিমারিয়ার জন্ম। ডিমারিয়ার জন্ম সাধারণত আপনারা লাতিন ফুটবলারদের যে গল্পগুলো শোনেন প্রায় সবার স্টোরি লাইনের শুরুটা একরকম। সেটা হচ্ছে অত্যন্ত দরিদ্র ঘরে জন্ম। হ্যাঁ, ডিমারিয়ারও অত্যন্ত দরিদ্র ঘরে জন্ম। ডিমারিয়ার বাবা ছিলেন খনি শ্রমিক, কয়লা খনি শ্রমিক। আর ওর মা হচ্ছে মানে একদম অভাবী পরিবার, তো একেবারে রাস্তার পাশে ছোট্ট একটা ঘর, একচালা একটা ঘর,
চারিপাশে দেয়াল দেওয়া, দেয়ালে কোনো সিমেন্ট টিমেন্ট করা নেই, জাস্ট ইটটা বসায় তার উপরে কে বা কারা, হয়তো ওর বাবাই কিছু সাদা রং করে রাখছেন। এরকম আপনি আমাদেরও মফস্বল শহরগুলোতে দু একটা দোকান দেখতে পাবেন, যে ছোট্ট একটু জায়গা রাস্তার পাশে, জায়গাটার মালিক ওই লোক কিনা সন্দেহ আছে, সে তার বাড়ির একদম সামনে উঠোনের সঙ্গে লাগোয়া একটা ছোট দোকান খুলে বসে আছে। এবং যতদূর শুনছি লাতিন আমেরিকায় এটা খুব কমন চরিত্র, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখবেন হুটহাট করে এরকম ছোট ছোট শপ, সেই শপগুলো হচ্ছে ওই যে তেল পাওয়া যায়, নুন পাওয়া যায়, একটু সিগারেট পাওয়া যায়, এই একটা দোকান। তো ওনরা ডিমারিয়ার বাবা মিগুয়েল ডিমারিয়া বা ওর মা, ওর মার নামটা ভুলে গেছি, অথচ ওর মাই সবচেয়ে বড় ক্যারেক্টার এই গল্পের। আর যাই হোক, ওনরা কিন্তু সুখী ছিলেন ওনাদের জীবনে। দুটো মেয়ে বড়, ছেলেটা ছোট, মা দোকানদারি করতেছেন, বাচ্চারা স্কুলে যাচ্ছে। ডিমারিয়া তখন 2-3 বছর বয়স, কেবল হাঁটতে দৌড়াইতে শিখছে। আর বাবা খনিতে কাজ করেন। খনিতে আয়টা কিন্তু একেবারে কম না, মানে ঠিক আছে যে এটা নিম্নবিত্তদের আয়, কিন্তু সেটা দিয়ে দিব্যি সংসার চলে যায়, মানে সংসারে খাবার অভাব হয় না। কিন্তু একটা ক্রাইসিস হয়ে গেল। ক্রাইসিস হয়ে গেল যে ডিমারিয়া, ওই 2-3 বছর বয়স, 2-3 বছর বয়সী বাচ্চার ক্যারেক্টার কি, সামান্য একটু হাঁটবে দৌড়াবে, সে তো সার্বক্ষণিক অস্থিরতায় থাকবে না, মানে একদম পাগলের মতো অস্থির, মানে একটু চোখের আড়াল হচ্ছে দৌড়ায় কোথায় চলে যাচ্ছে। জিনিসটা শুরুতে সবারই স্বাভাবিক মনে হয়, এই জাতীয় ব্যাপার সব বাবা মাই ভাবে যে প্রথম ছেলে একটু বেশি চঞ্চল। একদিন ডিমারিয়ার মা দোকানে বসে আছেন, উনি ওই ছেলে চঞ্চল আর ছোট ছেলে, এই জন্য কাছে নিয়েই দোকানদারি করেন। একদিন ও হঠাৎ করে রাস্তার ভিতর দৌড় দিছে। উনি প্রথমে একটু ধাক্কা খাচ্ছেন যদি কোনো গাড়ি আসতো। আবার একদিন ওরকম দৌড় দিছে, একদম মার্জিনালি বেঁচে গেছে। গাড়ির ড্রাইভার প্রচণ্ড ব্রেক করে ছেলেটারে বাঁচায় দিছে। ড্রাইভার নেমে এসে খুব বকাঝকা করছে যে আপনি কেমন মানুষ, কেমন মা, আপনি বাচ্চারা এইভাবে ছেড়ে দিয়ে রাখছেন। আমরাও তো তাই করি, ড্রাইভ করতে লাগলে যদি হঠাৎ করে কোনো বাচ্চা এরকম সামনে পড়ে আমরা মারে গালিগালাজ করি না, যদি বাঁচাইতে পারি। আমরা তাই করছে। ওর মা ব্যাপারটা নিয়ে রাতে ওর বাবার সঙ্গে কথা বলছেন, যে দেখো কিছু একটা সমস্যা আছে, আমাদের তো মেয়ে দুইটা বড় আছেই, তাদের তো দেখছি এই বয়সটা, বা আশেপাশের বাচ্চাদেরও তো দেখি, প্রতিবেশী বাচ্চাদের 2-3 বছর বয়সী, বছর 3 বয়সী বাচ্চার এইরকম তো দেখি নাই, কি একটা সমস্যা আছে। তো ওনাদের কদ্দূর আর সামর্থ্য, ওনারা রোজারিও শহরে গেছেন, গিয়ে ওই যে সরকারি ডাক্তার দেখাইছেন। ওই ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলছেন যে আপনার ছেলের একটা হরমোন ডিজিজ আছে। দেখেন, আমি সবসময় বলি ডিমারিয়া হচ্ছে সবচেয়ে পোয়েটিক ক্যারেক্টার, তো বললাম যে ম্যারাডোনা যদি হয় খ্যাপা হিরো, মেসি যদি হয় আপনার গ্লোরিয়াস হিরো, আর ডিমারিয়া হচ্ছে পোয়েটিক হিরো। কিন্তু ডিমারিয়া খুব আন্ডাররেটেড। ডিমারিয়ার জীবনের গল্প নিয়ে কথা কম হয়, ডিমারিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে কথা কম হয়, ডিমারিয়ার সংগ্রাম নিয়ে কথা কম হয়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে অসুস্থতাটা, এই যে একটা হরমোন অসুস্থতা নিয়েও বড় হয়েছে। আমরা মেসির হরমোন অসুস্থতা নিয়ে আমার ধারণা আমি আপনি যে কেউ একটা বই লিখে ফেলতে পারবো যখন তখন। আমরা ওই হরমোনের অসুস্থতার নাম জানি, ওই অসুস্থতার জন্য কি ট্রিটমেন্ট করাইতে হয়েছে মেসিকে তাও জানি। ডিমারিয়ারটা দেখবেন খুব একটা আলোচনায়ও আসে না। বেশিরভাগ লোক আমি যখন বলি এই গল্পগুলো, তো আমি ক্যামেরার বাইরেও প্রচুর বলি, অবাক হয়ে যাচ্ছে, তাই নাকি ডিমারিয়ারও এরকম হরমোনের প্রবলেম ছিল? হ্যাঁ ছিল। এবং ওইটা একটা নাম আছে হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম। হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম যেসব বাচ্চাদের থাকে, এটা যদি ছোটবেলায় কন্ট্রোল না করা যায়, এরা আলটিমেটলি একটু অপ্রকৃতস্থ বাচ্চায় পরিণত হয়। এখন ওই ডাক্তার বললেন যে আপনার বাচ্চার এই হাইপার অ্যাক্টিভিটি সিনড্রোম আছে, এটা একটা নির্দিষ্ট হরমোন ইমব্যালেন্সের কারণে হয়। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে হয় প্রচুর টাকা খরচ করে মেডিকেশন দিয়ে, ইনজেকশন দিয়ে বাচ্চারে সুস্থ রাখতে হবে। এটা পুরোপুরি মুক্তি জীবনেও মেলে না। তাহলে এইটা কিভাবে হবে? যে বাচ্চার বাবা হচ্ছে কারখানায় চাকরি করে, যে বাচ্চার মা হচ্ছে এরকম একটা ছোট দোকানদারি করে, তারা কি করে এই ট্রিটমেন্ট করবে? তখন ওনরা বাবা-মা বললেন যে অন্য কোনো উপায় নেই। ডাক্তার একটা টোটকা দিলেন। এটা ঠিক টোটকা না, এটা সাইকোলজিস্টরা বা সাইকোথেরাপিস্টরা এটা দেয়। অনেক বাচ্চাকে দেয়। সেটা হচ্ছে যে আপনারা আপাতত ওষুধের ট্রিটমেন্টটা করতে না পারলে এক কাজ করেন। ওরে দিনে অন্তত ৩-৪ ঘন্টা এমন কিছুতে ব্যস্ত রাখেন যাতে ওর প্রচণ্ড ঘাম হয় এবং ও একদম টায়ার্ড হয়ে ঘুমায় পড়তে চায়। এটাতে যেটা হবে যে ওর ওই হরমোন সিক্রেশনটা একটু কমবে। দিনের বাকিটা সময় তুলনামূলক শান্ত থাকবে। তুলনামূলক, একেবারে শান্ত হয়ে যাবে না। তখন ওর বাবা দেখলেন যে এটা ভালো উপায়। একটা ফুটবল কিনে দিলেই হয়, এবং ওর বাবা প্রচণ্ড ফুটবল ভক্ত। ও বাবা একটা ফুটবল কিনে দিলেন, কিন্তু ওদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে হলো। ও মা বলল যে এইভাবে ওরে নিয়ে আমি দোকানদারি করতে পারবো না। এই দোকানদারি করতে গেলে সংসারের অর্ধেক টাকা তো আসে ওই দোকান থেকে। দোকানদারি করতে গেলে আমার ছেলে মরে যাবে। ওর বাবা স্যাক্রিফাইস করলেন, ওর বাবা খনির চাকরি ছেড়ে দিলেন।
এখন কিছু তো করে খেতে হবে। ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা যে ৪ জন মানুষ, ডিমারিয়া বাদে, ডিমারিয়া তো তখন ৪ বছরের কাছাকাছি। ডিমারিয়ার তো আর কিছু করা সম্ভব না। বাকি ৪ জন মানুষ মিলে বাড়ির উঠোনে কয়লা পোড়াবেন। কাঠ পোড়ায় কয়লা বানাবেন। সেই কাঠ পোড়ানো কয়লা ব্যাগে করে সাপ্লাই দেবেন বিভিন্ন জায়গায়। এটাও একটা ব্যবসা। ওখানে যেমন খনির কয়লার ব্যবসা আছে, পাশাপাশি এই কয়লা গৃহস্থালী কাজে লোকেরা কেনে, ওখানকার পাইকারি ক্রেতারা বাড়ি, বাড়ি থেকে যারা এই ব্যবসা করে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। ডিমারিয়ার বাবা, মা, ২ বোন ওই ব্যবসায় ঢুকে গেল। বাড়িতে সবসময় ওই কয়লা পোড়ানো হতো। ডিমারিয়া যখন তার এই জীবনের গল্পটা লেখা শুরু করছে প্লেয়ার্স ট্রিবিউনে, শুরুটাই হচ্ছে যে আমি জানতাম বাড়ির দেয়ালের রং কালো হয়। অনেক বড় হওয়ার পরে জানছি যে আসলে বাড়ির দেয়ালের রং সাদা হয়। কিন্তু আমি জন্ম হওয়ার পরে, আমি জ্ঞান হওয়ার পরে, আর ওর তো তখন জ্ঞান হচ্ছে, এর আগে কি কি ঘটছে ও তো জানে না। ও জ্ঞান হওয়ার পরে দেখছে যে ওর বাড়ির দেয়ালে সব রং হচ্ছে কালো। কেন? উঠোনে সার্বক্ষণিক কাঠপোড়ায় কয়লা বানানো হচ্ছে, ফলে ওর ওই দেয়ালের রং কালো হয়ে গেছে। আরেকটা জিনিস, ও জ্ঞান হওয়ার পরেই দেখছে ওই ঠিক মতো শ্বাস নিতে পারে না। আপনার উঠোনে যদি সার্বক্ষণিক কয়লা পোড়ানো হয়, কাঠপোড়ায় কয়লা বানানো হয়, বাচ্চারা ওখানে ব্রিদিং প্রবলেমে ভুগবেই। এই দুটো জিনিস নিয়েও বড় হচ্ছে। ওদিকে ফুটবল খেলতেছে, ওখানে স্থানীয় একটা ক্লাব, মানে অ্যামেচার ক্লাব, ওই অ্যামেচার ক্লাবের হয়ে খেলে। ওই ক্লাবে ২ মাসের সিজনে ৬৪টা গোল করলো এই বাচ্চা, ৪ বছর বয়সী বাচ্চা। এটা বড় কোনো ব্যাপার না। এরকম আর্জেন্টিনা, লাতিন আমেরিকার বিভিন্ন গ্রামের ক্লাবে আপনি দেখবেন যে ২-১টা বাচ্চা এরকম এক সিজনে ১০০ গোল করে ফেলছে। কিন্তু ঘটনাচক্রে ওই ছেলেটা কিছু ম্যাচ দেখছিল রোজারিও সেন্ট্রালের স্কাউটরা। রোজারিও সেন্ট্রাল আপনারা জানেন আর্জেন্টিনার টপ দল না হলেও টপ 5 এর মধ্যে থাকবে। মানে বোকার মতো ওরকম শক্তিশালী দল না। কিন্তু স্টিল যথেষ্ট প্রেস্টিজিয়াস দল। তারা যেটা করলো, রোজারিও সেন্ট্রাল সহ আর্জেন্টিনার সমস্ত ক্লাবগুলোরই ছোট, ছোট বাচ্চাদের একাডেমি আছে। ওরা ৪-৫ বছর বয়স থেকে বাচ্চা পিক করে, ওদের নার্সিং করে বড় করে। ওদের স্কাউটরা এসে বলল যে আপনাদের বাচ্চাটারে আমাদের দেন। আমাদের একাডেমিতে থাকবে, বাচ্চা বড় হবে, পড়াশোনাও আমরা করাবো। কিন্তু ডিমারিয়ার বাবা-মা এটা ছাড়ল না। কারণ বাচ্চা তো আসলে অসুস্থ। এ বাচ্চারে ছাড়ে কেমন করে? ওরে নিয়ন্ত্রণ করবে কে? ওর তো নানা রকম টেক কেয়ার লাগে। তখন স্কাউটরা প্রস্তাব দিল, তাহলে আপনারা প্রতিদিন নিয়ে আসেন। প্রতিদিন বিকালেও এসে আমাদের এখানে ট্রেনিং নিক। ট্রেনিং নিয়েও বড় হয়ে উঠুক। এই সামর্থ্য নাই ফ্যামিলির। ৯ কিলোমিটার দূরে, এবং ডিমারিয়ার বাড়ির যে অবস্থানটা, সেটা হচ্ছে যে আমি যেটুকু পড়ে বুঝছি, আমি তো যাইনি, ইচ্ছা আছে যাওয়ার। আমি যেটুকু পড়ে বুঝছি সেটা হচ্ছে রোজারিও সেন্ট্রাল ক্লাবের যে পজিশনটা, ওখান থেকে ডিমারিয়ার বাড়ি, ওটা রোজারিওর ভিতরেই, কিন্তু ওটা হচ্ছে পাহাড়ের একটু নিচের দিকে। ফলে প্রতিদিন ওখান থেকে বাস আসে। প্রতিদিন বাস আসে শহরে। কিন্তু প্রতিদিন বাসের যাতায়াতের খরচ বহন করা দুজনের, মানে সঙ্গে তো কাউকে আসতে হবে। মোস্ট প্রবাবলি ওর মাকেই আসতে হবে। দুজনের যাতায়াতের খরচ দেওয়া ওর বাবার পক্ষে সম্ভব না। তাহলে কি হবে? ওর মা বলল, "এক কাজ করো, একটা সাইকেল কিনে আসো।" ওরা কিছু জমানো টাকা দিয়ে একটা সাইকেল কিনে ফেলল। এই সাইকেলটার একটা নাম ছিল। এই নামটা আমি রোজ ভুলে যাই। বারবার এই স্টোরি পড়ি, বলি এবং সাইকেলটার নাম ভুলে যাই। আজও পর্যন্ত ডিমারিয়ারা মনে করে যে ওদের ফ্যামিলির মেম্বার আসলে হচ্ছে আ ৬ জন। ওই ২ বোন ও ৩ ভাই-বোন, সঙ্গে বাবা-মা আর ওই সাইকেলটা। সাইকেলটারে ওরা পার্ট অফ ফ্যামিলি মনে করে। এবার ওই ফ্যামিলি মেম্বারকে নিয়ে, মানে ওই সাইকেলটাকে নিয়ে ডিমারিয়ার মা শুরু করলেন একটা মহাকাব্যিক লড়াই। মহাকাব্যিক লড়াই। দেখেন, একটা মানুষের পেছনে কত মানুষের ত্যাগ, সংগ্রাম, এটা যে থাকে একটা সফল মানুষের পেছনে, এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। একজন মধ্যবয়সী মহিলা, আর্জেন্টিনার একজন মধ্যবয়সী মহিলা তার অসুস্থ ছেলেকে ঠিকঠাক সুস্থ রাখবেন বলে প্রতিদিন পাহাড়ি পথ বেয়ে ৯ কিলোমিটার সাইকেল চালাচ্ছেন, চালায় যাচ্ছেন, আবার ৯ কিলোমিটার বেয়ে নামতেছেন। আপনি কল্পনা করতে পারেন এই ছেলের জন্য কি করছে এই মহিলা? শেষ পর্যন্ত আসলে এর পরের গল্পটায় অত বেশি পতন নাই, শুধু উত্থান আছে। আমরা অত বিস্তারিত না যাই, শেষ পর্যন্ত রোজারিও সেন্ট্রাল তো ডিমারিয়াকে ছাড়তে হয়েছে। কারণ তাকে নেওয়ার জন্য ইউরোপিয়ান দলগুলো তো উঠে পড়ে লাগছে তখন। এর মধ্যে বেনফিকার প্রস্তাবটা ওদের ভালো লাগলো। অ্যাজ বেনফিকার সঙ্গে গার্জিয়ান পারমিট করলো, এবং ওর যেহেতু তখন ও টেক কেয়ার লাগে, এবং ও যে ওই সময় থেকেই খুব আবেগপ্রবণ ছেলে। অল্পে কেঁদে দেয়, সামান্যতেও হাসিতে ফেটে পড়ে, এবং ওই হাইপার অ্যাক্টিভিটি, মানে চনমন চনমন করে। ফলে ওরে ওই বয়সেও একটু চোখে চোখে রাখা লাগে। এই জন্য গার্জিয়ান আসতে হবে। সব কিছু মিলে বেনফিকা একটা ভালো প্যাকেজ অফার করলো, যার মধ্যে ওর ওই বেনফিকার ওখানে থাকা, খাওয়া, ফ্যামিলি মেম্বাররা থাকা, সব কিছু অ্যাসিওর হলো। ফলে ডিমারিয়ার ফ্যামিলি, মিগুয়েল ডিমারিয়া, ওনরা বেনফিকার প্রস্তাব নিয়ে নিল। কিন্তু বেনফিকার প্রস্তাব নেওয়ার ফলে কি হলো? ডিমারিয়াকে তো রোজারিও সেন্ট্রাল ছাড়তে হলো। এই রোজারিও সেন্ট্রাল ছাড়লো।
এই যে ছাড়াটা আপনি বুঝতে পারেন যে মানে অলমোস্ট ১ যুগ ধরে পালে পুষে একটা অসুস্থ বাচ্চা বড় করছে রোজারিও সেন্ট্রালের লোকজন। কোচরা, ওখানকার সাপোর্ট স্টাফ, ওখানকার প্রতিটা ঘাস ওকে বড় করছে। ফলে ওটা ছেড়ে আসাটা ওর জন্য ছিল আত্মীয় বিচ্ছেদের চেয়ে, অঙ্গ বিচ্ছেদের চেয়ে বড় ব্যাপার। ও যখন ওটা ছেড়ে আসে তখন ওই গেটের কাছে কাঁদতে ওর মা হচ্ছে সারা জীবন ওর সবচেয়ে বড় ফুটবলীয় উপদেষ্টা। ওর মাকে বলতেছিল যে, "মা আমি আবার একদিন রোজারিও সেন্ট্রালে ফিরে আসবো।" তখন ওর মা ওরে জড়ায় ধরে বলছিলেন যে, "বাবা তুই যদি কোনোদিন আবার রোজারিওতে ফিরে আসিস, বিশ্বজয়ী হয়ে ফিরে আসিস, ওয়ার্ল্ড জিতে আসিস।" এই যে কথাটা, এই কথাটা ওর মাথায় গেঁথে গেছে। এরপর দেখেন ডি মারিয়া কি না করছে। বেনফিকার হয়ে লিগ জিতছে, ইউরোপিয়ান পর্যায়ে খেলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান শিরোপা জিতছে, লিগ জিতছে, রিয়াল মাদ্রিদের হয়ে লা ডেসিমা জিতছে। সেই লা ডেসিমা জেতার যে গোলটা মানে যে ম্যাচটায় লা ডেসিমা নিশ্চিত হলো, সেই গোলটা ডি মারিয়া করছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করছে। সে তো একটা সময় দাঁড়ালো পরিস্থিতি যে গুরুত্বপূর্ণ ম্যাচ মানেই ডি মারিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচ মানেই ডি মারিয়ার একটা গোল। এমনিতে সে উইং থেকে প্রচুর প্লে মেক করতেছে, প্রচুর ক্রস দিচ্ছে, প্রচুর পাস দিচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ডি মারিয়ার একটা গোল লাগবে। এটা ক্লাব পর্যায়ে এবং খানিকটা জাতীয় পর্যায়ে এস্টাবলিশ হয়ে গেল। কারণ এর মধ্যে সে ২ টো যুব বিশ্বকাপ জিতল। ২ টো যুব বিশ্বকাপেরই সেমিফাইনাল এবং একটার সেমিফাইনালে, একটার ফাইনালে গোল করল। আর অলিম্পিক জিতল মেসির সঙ্গে। মেসির সঙ্গে ওর বন্ধুত্ব হচ্ছে ২০০৬ সাল থেকে। ওরা ৩ জন একসঙ্গে ঘুরত। এই জায়গাটায় পরে আসবো। যে এইটা আবার কি পরিমাণে বিপাকে ফেললো ওরে। ২০০৮ অলিম্পিকের ফাইনালেও কিন্তু ও গোল করছে। মানে ও গোল করা মানেই ওর দলের একটা শিরোপা। তখন তো আর ওর কিছু বাকি নাই। না, বাকি আছে। ওর তো রোজারিও সেন্ট্রালে ফিরতে হবে। সেটা হচ্ছে ও ২০১২-১৩ থেকেই বলা শুরু করে দিল যে, "আমি এখন চান্স পাইলেই রোজারিও সেন্ট্রালে ফিরে যাব।" ওই যে বললাম অতিরিক্ত আবেগী মানুষ। ক্যারিয়ারের তখনও সে মাঝ গগনেও পৌঁছায় নাই। এরপরেও তো তার অনেক কিছু অ্যাচিভ করার বাকি ছিল। কিন্তু সে ২০১২-১৩ সাল থেকেই শুরু করে দিল মারে বলা যে, "মা, এখন আমি রোজারিওতে ফিরে যেতে চাই। আমাদের তো অনেক টাকা-পয়সা হচ্ছে, বাড়ি করতে পারবো, অনেক কিছু করতে পারবো।" এবং ওর মা বা ওর বাবা কেউই খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী না, উচ্চাভিলাষী না। যে ছেলের দিয়ে অনেক কামাইতে হবে, অনেক কামাইতে হবে। বহুত খেলোয়াড়ের বাবা-মার স্টোরি পড়লাম তো। কিছু খেলোয়াড়ের বাবা তো লোভের চোটে খেলোয়াড়টা শেষই করে দিল। অ ওরা তা না। ডি মারিয়ার বাবা-মা ওনরা হচ্ছে খুব বুঝদার। ওনরা সে সময় থেকেই ছেলের সঙ্গে একমত। যে, "ওকে বাবা আমরা যথেষ্ট টাকা কামাইছি। এখন যদি রোজারিও সেন্ট্রাল তোমার বেতন নাও দিতে পারে, চলো আমরা ফিরে যাই।" কিন্তু ওই যে সমস্যা হচ্ছে যে মা বলছিল বিশ্বজিতে ফিরতে হবে আমাদের ওখানে। রোজারিওতে আবার যেদিন ফিরবো। বিশ্ব জেতাটা যে হয় নাই। একটা সিনিয়র ট্রফি নাই আর্জেন্টিনার হয়ে। এজন্য ওর টার্গেট ছিল ২০১৪ টা তো ফেভারিট। ১৪ তে যখন ফাইনাল খেলতেছে, ফাইনালের আগের রাতে ওই লিগামেন্টের ওই যে গল্পটা দিয়ে শুরু করলাম, লিগামেন্টের শুশ্রূষা করতে প্ল্যান করতেছে। মাঠে নামবো, একটা গোল করব, ট্রফিটা নিবো, রোজারিওতে চলে যাব। সেই রোজারিওতে ফিরতে তার আরও ১ দশক ওয়েট করতে হলো। আজকে ২০২৫ সালে এসে মানে তার ১১ বছর পরে এসে সে ফিরল। কারণ, কারণ হচ্ছে ওই রোজারিওতে তাকে ভিলেন বানায় দেওয়া হয়েছে পরের বছরগুলোতে। ২০১৪ সালেই যেটা হলো, আর্জেন্টাইন মিডিয়া আমার ধারণা পৃথিবীর সবচেয়ে খতরনাক মিডিয়া। যে মিডিয়া মেসিকে ভিলেন বানাতে পারে, সেই মিডিয়া না পারে এমন কোনো কাজ নাই। যে মিডিয়া বলতে পারে যে মেসি ইচ্ছা করে আর্জেন্টিনার হয়ে ভালো খেলে না কারণ ও আর্জেন্টিনারে ওন করে না। এই মিডিয়ার চেয়ে খতরনাক মিডিয়া এই দিন দুনিয়ার নাই। সেই মিডিয়াই আরেকটা কাজ করল। সেই মিডিয়াই ২০১৪ বিশ্বকাপের পরে ছড়াইয়া দিল যে আসলে ডি মারিয়া সুস্থ ছিল। সুস্থ ছিল, সে ইচ্ছা করে খেলে নাই, ভয়ে খেলে নাই। হেরে গেলে যদি ওর দুর্নাম হয়। এই একটা কত বড় নোংরা বাজে কথা ছড়ায় দেওয়া হলো এবং আর্জেন্টাইনরা তো বেসিক্যালি মাচ পিপল আর্জেন্টাইনরা হচ্ছে স্লাম কালচারে বড় হইছে। আমি ছোট করতেছি না। আমার মতো আর্জেন্টিনা ভক্ত বাংলাদেশে খুব একটা খুঁজে পাবেন না। কিন্তু ওদের কালচারটাই ওরকম। ওদের সমাধান ২ টা। একটা হচ্ছে গলায় মালা দেওয়া, সবাই মিলে স্লোগান দেওয়া, আর নতুবা হচ্ছে বাড়িঘর পোড়ায় দেওয়া, মানুষ মেরে ফেলা। মানে ওদের কাছে সহজ তর্কেরও সমাধান হচ্ছে প্রতিপক্ষরে খুন করে ফেলা। এটা পুরো লাতিন আমেরিকা জুড়ে। কলম্বিয়াতে সবচেয়ে বেশি, তারপরে পেরু, ভেনিজুয়েলা, আর্জেন্টিনা, ব্রাজিল সব জায়গায়। সহজ সমাধান। স্রেফ হয়তো চাটা ভালো হয় নাই বলে তর্কাতর্কি হচ্ছে, ওরে মাইরে ফেলো। ওইটাই সবচেয়ে ভালো সমাধান। ফলে যেটা হলো ডি মারিয়ার বাড়িতে আক্রমণ হলো, ডি মারিয়ার আত্মীয়স্বজন যারা ওখানে ছিল, বিশেষ করে ওর বোনের একটা শপ ছিল রোজারিও শহরে, ওটারে একদম গুড়ায়ে দিল। ওর বোনরে পেলে হয়তো মেরেও ফেলত। এরকম একটা বাজে অবস্থা। তারপরেও ডি মারিয়া ভাবছে যে এটা সাময়িক, ও তো আর্জেন্টিনা বোঝে। আর্জেন্টিনাতেই বড় হয়েছে, ও তো মেসির মতো ওইরকম বড় হয়েছে স্পেনে তা না। ওখানে রোজারিওতে বড় হয়েছে, ও বুঝছে যে এটা থেমে যাবে। ২০১৪ টা যাক, এরপরে একটা ট্রফি জিতে ফিরব। ২০১৫ কোপা আমেরিকা। আবার একই ঘটনা ঘটলো। ডি মারিয়া ফাইনালে ইনজুরিতে আর্জেন্টিনা হেরে গেল পেনাল্টিতে।
2016 কোপা আমেরিকা, শতবর্ষী কোপা আমেরিকা। আবারও ডি মারিয়া ফাইনাল সেমিফাইনাল মিস করলো, আর্জেন্টিনা হেরে গেল। এখন কিন্তু কথাটা এস্টাবলিশ হয়ে গেল যে ডি মারিয়া চোক করে, ডি মারিয়া চোকার। এবার তারে বলা হলো চোকার। এবার শুধু একটা ফাইনালে পালাইছে তা না, ৩টারে উদাহরণ হিসেবে পাইছে, পায়া চোকার বানায় দেওয়া হলো। এবার সোজাসুজি থ্রেড, তার বাসায় ফোনে থ্রেড দেওয়া হয়, আত্মীয়স্বজনের থ্রেড দেওয়া হয়, ওর বাবারে কিডন্যাপের চেষ্টাও করা হলো। সন্ত্রাসীরাও লেগে গেল যে আমাদের ট্রফি জিততে দিচ্ছে না ডিমারিয়া। ডিমারিয়া এমন একটা ভাব, ডিমারিয়া ইচ্ছা করে ওদের ট্রফি জিততে দিচ্ছে না। মানে কত বড় বাজে! এই অবস্থায় ডিমারিয়ার বাবারে কিডন্যাপ করা হবে রোজারিওতে, আর ফেরার কোনো উপায় নাই। স্থায়ীভাবে ফেরা তো দূরে থাক, বেড়াইতেই যাইতে পারবে না। ডিমারিয়া দাঁতে দাঁত চেপে এটা সহ্য করছে। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল 2016-তে যখন মেসি রিটায়ার করলো, তখন সেও সিদ্ধান্ত নিয়েছিল সে রিটায়ার করবে, সে ইন্টারন্যাশনাল ফুটবলার খেলবে না। বাসায় ফিরে মারে বলছিল, তো মা বলছিল যে তা কেন হবে অ্যাঞ্জেল, তুমি তো মেসি না, তোমার তো নিজের কাছে কমিটমেন্ট রয়েছে অন্যরকম, তোমার তো রোজারিওতে ফিরতে হবে এবং ট্রফি নিয়ে ফিরতে হবে। যদি শারীরিক কারণে অবসর নিয়ে নাও সেটা আলাদা কথা, কিন্তু অভিমানে অবসর নেওয়ার অধিকার তো তোমার নাই, কারণ তুমি রোজারিও সেন্ট্রালের কথা দিয়ে আসছো যে তুমি ট্রফি নিয়ে ওখানে ফিরবা, সেটা তো শেষ করতে হবে। তা না হওয়া পর্যন্ত তুমি স্বাভাবিক অবসর ছাড়া অবসর নিতে পারবা না। ডিমারিয়া অবসর নিল না। ডিমারিয়া লড়াই চালায় গেল। এরপরে কি হয়েছে আমার কি সেটা বলে দেওয়া দরকার হবে? আমার মনে হয় আপনাদের আমার চেয়ে ভালো জানা আছে। সেটা হচ্ছে একটার পরে একটা, একটার পরে একটা ট্রফি জিতাইছে আর্জেন্টিনার এসে। কোপা আমেরিকার ফাইনালে গোল করল। ফাইনালে গোল করায় সম্ভবত কত বছর? ২৩ বছর বা ২৬ বছর পরে আর্জেন্টিনার ১ম একটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতালো। এটাই যথেষ্ট ছিল। আমাদের জন্য আসলে যথেষ্ট ছিল। মোর দ্যান এনাফ ছিল। যে একটা ট্রফি তো এট লাস্ট জিতলাম। ফাইনালে গোল করলো সেই ডি মারিয়া, বয় অফ ফাইনাল। দুদিন পরেই ফিনালিসিমায় গোল করলো, করে আরেকটা ট্রফি জিতালো। আবার কদিন পরে বিশ্বকাপ। বিশ্বকাপে কি খেললো অবিশ্বাস্য, পুরো আর্জেন্টিনা দলটাই। ডি মারিয়া পুরো বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত খেললো, কিন্তু ওই যে বললাম বয় অফ ফাইনাল, ফাইনালে আবার গোল করলো। গোল করে লিড এনে দিল আর্জেন্টিনাকে। শেষ পর্যন্ত অবশ্য আর্জেন্টিনাকে পেনাল্টিতে জিততে হলো, মানে ওই যে টাইব্রেকারে জিততে হলো, কারণ অতিমানবীয় খেলা খেললো, ওদিকে এমবাপ্পে হ্যাটট্রিক করে ফেললো। যাই হোক, ডিমারিয়ার গোলটাই তো খেলায় রাখলো, আর্জেন্টিনাকে ট্রফি জেতানোর বড় ভূমিকা রাখলো। মানে এরপরে কদিন পরে আবার কোপা জিতলো, এবার অবশ্য আর ফাইনালে গোল করলো না। মানে ওই কোপা ফাইনালের দিন অবসর নিয়ে নিল। মানে ৩টা বছরের মধ্যে ৪টা ইন্টারন্যাশনাল ট্রফি, এবং এর ভিতরে ৩টাই তার সরাসরি তার গোলে জিতলো। এইবার তো ডিমারিয়ার ফেরার সময় চলে আসছে। এবার সে বেনফিকাকে জানায় দিল যে না, হয়ে গেছে, আমার টাইম চলে আসছে, ডাক চলে আসছে, আমার রোজারিওতে ফিরতে হবে, আমার হাতে ট্রফি চলে আসছে, বিশ্বকাপ চলে আসছে, 2টো কোপা চলে আসছে, ফিনালসিমা আসছে, এখন তো আমি ঝুলি ভরে ট্রফি নিয়ে ফিরে যাব। সেই কাজটা সে করলো। বেনফিকার হয়ে কি ফর্মে ছিল ভাই, বাকি সব বাদ দেন, রিটায়ার করার পরেও ওই যে কয়টা দিন বেনফিকার হয়ে খেলছে, জাস্ট স্টার্স দেখেন। মানে আমার তো মনে হয়েছে ও লাস্ট কয়েক সিজন ইউরোপে যা খেলছে তার চেয়ে এই সিজন বেটার খেলছে। ইভেন ক্লাব ওয়ার্ল্ড কাপেও কি চমৎকার খেললো। অবশেষে ইউরোপ অধ্যায় শেষ হলো। অবশেষে রোজারিও তাকে ডাকলো। এবং কি চমৎকার দৃশ্য দেখেন, গতকালকে হচ্ছে গত পরশুদিন মনে হয় গোলটা করলো, গোলটা করে এই যে ছবিটা নিয়ে কথা বললাম, কান্না করলো, পেনাল্টি থেকে একটা গোল করলো। তার আগে ওর ইন্ট্রোডাকশন হলো। একটা দৃশ্য নিতে পারতেছিল না, মানে প্রতিটা সেকেন্ড ও কান্দে কাটাইছে। ওরে যখন নিয়ে মাঠে ঢুকলো, এবং মাঠে ওরে নিয়ে ঢুকলো কে, ও সে মেয়েটা, সেই মিয়া ডি মারিয়া ওর হাত ধরে নিয়ে ঢুকলো। গত ৫-৭ বছর ধরে আপনি ডি মারিয়ার জীবনে যত ইভেন্ট দেখবেন, একটা কোকড়া চুলের কালো মেয়ে দেখবেন ডি মারিয়ার পাশে আছে। ও হচ্ছে মিয়া। এই যে ওর গল্প আমি বলি যে ওর জীবন নিয়ে যত ভালো উপন্যাস, যত ভালো মুভি হয়, তা কারোর জীবন নিয়ে হবে না। মেসি ম্যারাডোনার জীবন নিয়েও এত সুন্দর হবে না। এই মিয়ার ইতিহাসটা কি চমৎকার, কি অসাধারণ ট্রাজিক এবং রোমান্টিক একটা গল্প। মিয়া হচ্ছে ডি মারিয়ার ১ম মেয়ে। মিয়ার জন্ম হলো ইম্যাচিউর বেবি হিসেবে, মানে বেশ আগে জন্ম হলো। জন্মের পরপরই ওর এনসিইউতে রাখতে হলো, ওই যে বাচ্চাদের জন্য যে আইসিইউ, ওখানে রাখতে রাখতে একটা পর্যায়ে হলো যে ও আর বাঁচবে না। ওরে সোজাসুজি আইসিইউতে নেওয়া হলো, সেখান থেকে কোমায় চলে গেল। ও আর বাঁচবে না। ডিমারিয়া খেলা বন্ধ করে দিল। ডিমারিয়া সম্ভবত তখন রিয়ালে। ডিমারিয়া কিছুদিন খেলাই বন্ধ করে দিল। শেষ পর্যন্ত ওখান থেকে মিয়া ফিরে আসলো। মিয়া ফেরার পরে সেই মিয়ারে ছাড়ে ও কোথাও একটা দিন, একটা ঘন্টা থাকতে পারে না। ওর খেলা হলে মিয়ার মাঠে যাওয়া লাগবে। ওর স্কুল বাদ দিয়ে হলেও মিয়ার যেতে হবে। পরিস্থিতি এমন হলো, পৃথিবীতে ওর সাথে কেউ না থাকুক, ওই যে মিয়া ডি মারিয়ার থাকতে হবে। ২০২২ বিশ্বকাপের ফাইনালের আগে মিয়া ওর বাবারে একটা চিঠি লিখছিল। সোশ্যাল মিডিয়ায় বা কোনো পত্রিকায় লিখছিল।
ওটা বাংলাদেশে অনুবাদ করে নাই এমন কোনো মিডিয়া নাই। আপনি 'প্রথম আলো' থেকে শুরু করে সব জায়গায় মিয়ার লেখা ওই চিঠিটা পাবেন। কি অসাধারণ চিঠি, কি অসাধারণ চিঠি। ওর বাবারে লিখছিল যে, "বাবা আমাদের কোনো ট্রফির দরকার নাই। তুমি অলরেডি ওয়ার্ল্ড কাপ জয়ী। তুমি অলরেডি বিশ্বজয়ী।" এটা অনেক সুন্দর করে বড় করে লিখছিল এবং সেই মিয়াকে নিয়েই ওর প্রতিটা পদক্ষেপ হচ্ছে। আর্জেন্টিনার যখন বিদায় নিল তখনও ওই মিয়ার হাত ধরে মাঠে ঢুকছিল। সেদিন বেনফিকা থেকে যখন বিদায় নিল কাঁদতে, কাঁদতে ইউরোপ ছাড়লো সেদিনও তাই। এই আজকে যখন রোজারিওতে আবার ঢুকলো, ওই মিয়ার হাত ধরেই ঢুকলো। এটা আমি জানতাম, জানেন? আমার মোটামুটি নিশ্চিত ছিলাম যে রোজারিওতে ওর যেদিন ইন্ট্রোডাকশন হবে, ওই মিয়া ডি মারিয়ার হাত ধরেই ও ঢুকবে। এবং ঢুকলো, পরদিন ম্যাচ খেললো। ম্যাচ খেললে তো হাউ, হাউ করে কাঁদতেছিল। যখন ওর হচ্ছিল, পরিচয় হচ্ছিল, ওই ক্লিপিংস দেখতেছিলাম, হাউ, হাউ করে কাঁদতেছিল। এরপরে একটা গোল করে ফেলল। গোল করার পরে কি করতেছে সেটা তো আপনারা দেখতেছেন ছবিতে যে এইরকম সেলিব্রেশন ডি মারিয়া আবেগী, ডি মারিয়া অতি আবেগী। ও সবকিছুতে আবেগের বহিঃপ্রকাশ খুব মারাত্মক। কিন্তু এইরকম সেলিব্রেশন আমি আমার জীবনে দেখি নাই। এত কান্না একটা গোল করে, এত কান্না, এত চিৎকার, জার্সি খুলে খালি গা হয়ে এভাবে দৌড়ানো, এই মানে বুনো উল্লাস। এটা হচ্ছে পুরোটা যে আজকে ১১টা বছর ওয়েট করছি এই জায়গাটায় ফেরার জন্য, এই দলটার হয়ে খেলার জন্য। জীবনের উপর দিয়ে কি গেছে, রোলার কোস্টার গেছে। জীবনের উপর দিয়ে রীতিমতো টর্চার হইছে। তারপরেও সে রোজারিওতে সে ফিরছে। এবং দুঃখের ব্যাপার এবং মানে ওই যে বলি সবকিছু সিনেমাটিক শেষ পর্যন্ত ইনজুরি নিয়েই মাঠ ছাড়ছে। সম্ভবত নেক্সট ম্যাচটা খেলা হচ্ছে না। ইনজুরি খুব বড় না। তাৎক্ষণিকভাবে অনেক ব্যথা পাইছিল। ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হচ্ছে। বেশ পেইন ছিল। আবার কাঁদতে, কাঁদতেই মাঠ ছাড়ছে। যদিও এই কান্নাটা বেশিক্ষণ থাকে নাই। কারণ খানিকক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে ইনজুরি খুব মারাত্মক না। হয়তো নেক্সট ম্যাচটা রেস্ট নিবে। তারপর থেকে আবার রোজারিও সেন্ট্রালের হয়ে খেলবে। নিশ্চয়ই রোজারিও সেন্ট্রালরেও কিছু একটা জিতে দিবে এই বয়সে। আর এমনিতে তো বিশ্বজয় করে আসছেই। রোজারিওর ছেলে রোজারিওতে ফিরে আসছে। এটা অনেক বড় একটা ব্যাপার। এখন রোজারিওতে আরেকটা ছেলের ফেরার অপেক্ষায় আছি। সেই ছেলেটা ফিরবে হচ্ছে নিউয়েল ওল্ড বয়েজে। যদি ফেরে আমি তাহলে নিউয়েল ওল্ড বয়েজ এবং এই রোজারিও সেন্ট্রালের মুখোমুখি যে ম্যাচটা, এই ম্যাচটা কেউ টেলিকাস্ট না করলে ম্যাচটা দেখতে যাওয়া উচিত না? বলেন তো? কারণ নিউয়েল ওল্ড বয়েজের হয়ে ওই ম্যাচটাতে নিশ্চয়ই থাকবে হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আর ডি মারিয়া বহুবার তো মুখোমুখি হচ্ছে। বার্সেলোনা রিয়ালেও মুখোমুখি হচ্ছে। কিন্তু নিউয়েল ভার্সাস সেন্ট্রালের হয়ে যখন দুজন মুখোমুখি হবে সেই দৃশ্যটা একটু দেখার জন্য বসে আছি। সবাই ভালো থাকবেন, সেই দিনের জন্য অপেক্ষা।